আজকে আমরা মাধ্যমিক 2026 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এই প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কিন্তু মাধ্যমিক 2026 সালের পরীক্ষায় কমন পাবে। এটা আমরা সেট 2 সম্পর্কে আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমরা সেট 1 এর একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। প্রতিটা সেট অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু সমস্ত প্রশ্ন দেখবে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চলো এই প্রশ্নপত্রটি থেকে আমরা এই যে প্রশ্নগুলো এখানে রয়েছে তার উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে পরপর দেখে নিই। তো প্রশ্নপত্রটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখন আমরা এই প্রতিটা প্রশ্নের উত্তর দেখে নেব। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 17টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। একের দাগে দেওয়া আছে তপনের লেখা গল্পের নাম। বিদ্যালয়ের প্রথম দিন, স্কুলে প্রথম দিন, সন্ধ্যা তারা। তো তপনের লেখা গল্পের নাম কি ছিল? উত্তর হচ্ছে প্রথম দিন। অপশন খয়েরটা উত্তর হবে। 2 নম্বর হচ্ছে স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল 1, 3, 4 না 5? তো স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল 5 পৃষ্ঠা। 3 নম্বর হচ্ছে অদল বদল গল্পে পাহালি বৌদি হলেন ইসাবের মা, অমৃতর মা, কালিয়ার মা না অমৃতর মাসি? তো অদল বদল গল্পে বাহালি বৌদি হচ্ছে কি? অমৃতর মা। ওকে, এরপরের প্রশ্ন, সিন্ধু তীরে পদ্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো সেকেন্দার নামা, তেহফা, পদ্মাবতী, সতী, ময়না? সঠিক উত্তর হবে পদ্মাবতী এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 1-5, প্রলয়োল্লাস শব্দের অর্থ হলো ধ্বংসের আনন্দ, ভয়ঙ্কর, চন্দ্ররূপ। এরপর হচ্ছে রথ, ঘর ঘর, দিগন্তরের কাঁদন। তো প্রলয়োল্লাস শব্দের অর্থ হচ্ছে ধ্বংসের আনন্দ। এরপর হৈমবতী সুত হলেন অর্জুন, লক্ষ্মী, কার্তিকেয় না মেঘনা? দেখেন উত্তর হবে কার্তিকেয়। সঠিক উত্তর হচ্ছে ফাউন্টেন পেনের। এরপরের প্রশ্ন দেখো 1-7 নম্বর থেকে, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। এই নামকরণটি করেছেন রাজশেখর বসু, শুভ ঠাকুর, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর। তো ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম, এই নামকরণ করেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 8 নম্বর দেখে শ্রীপান্থ যার ছদ্মনাম তিনি হচ্ছেন নিখিল সরকার, জীবনানন্দ দাস, জয় গোস্বামী, মানিক বন্দ্যোপাধ্যায়। তো শ্রীপান্থ যার ছদ্মনাম তিনি হচ্ছেন নিখিল সরকারের ছদ্মনাম। পরের প্রশ্ন হচ্ছে বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধে পাঠকদের মোটামুটি যে কটি শ্রেণীতে ভাগ করা যায় সেটা 5, 4, 3 না 2? এখানে উত্তর হচ্ছে 2টি। এরপর 10 নম্বর থেকে কলমে কায়স্থ চেনে, গোফেতে রাজপুত চিহ্নিত পদটি হলো কর্মকারক, করণকারক না অপাদান কারক? তো এখানে উত্তর হবে করণ কারক, ঠিক আছে। কলমে, এখানে এই যে কলমের তলার দাগটা দেওয়া নেই, এই যে কলমে এই শব্দটার পদ কারক নির্ণয় করতে বলা হয়েছে, যেটা হবে করণ কারক, ঠিক আছে, কলমের দ্বারা আর কি। এরপর লোকটা বোধহয় পাগল, এখানে টা হলো অনুসর্গ, বিধেয়, নির্দেশক না অব্যয়? তো লোকটা বোধহয় পাগল, এখানে টা এটা হচ্ছে একটি নির্দেশক। 12 নম্বরে সমাস শব্দের অর্থ সংক্ষেপ, প্রভাব, বিশেষ অর্থ না বিস্তার? তো সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তা হলো তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস। তো যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপর দেখো আসক্তির অপর নাম নৈকট্য, আগ্রহ, আবেগ না যোগ্যতা? উত্তর হচ্ছে নৈকট্য। নেক্সট 15 নম্বর দাগে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু? অর্থগত দিক থেকে বাক্যটি হলো বিস্ময় সূচক, সংশয় সূচক, প্রার্থনা সূচক, নির্দেশক সূচক? এটা হচ্ছে সংশয় সূচক। পরের প্রশ্ন, কর্তার উল্লেখ থাকে না কর্মবাচ্যে, কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, ভাববাচ্যে না কর্মকর্তৃবাচ্যে? তো কর্তার উল্লেখ থাকে না কর্মকর্তৃবাচ্যে, ঠিক আছে। ভাববাচ্যেও কিন্তু কর্তার উল্লেখ থাকে না, ঠিক আছে। তো এখানে তোমরা ঘয়ের উত্তরটাই লিখবে সঠিক উত্তর। এরপর তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য না কর্মবাচ্য? তো তোরা সব জয়ধ্বনি কর, এটা কর্তৃবাচ্য। এরপর 2 নম্বর জায়গায় কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। প্রথমে 2-1 যে কোনো 4টির উত্তর লিখতে হবে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের মানে 1 নম্বর করে, 4টির জন্য 4 নম্বর দেওয়া আছে। প্রথমে দেখো, তো এই প্রশ্নগুলো তোমাদের গল্প থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, ঘটনাটি কি? ওকে, এটা তোমাদের প্রথম যে গল্প রয়েছে জ্ঞানচক্ষু, সেখান থেকে নেওয়া হয়েছে। তো অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা প্রথম গল্প প্রথম দিন সামান্য পরিবর্তন করে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়া। এই যে ঘটনাটা, তপনের যে গল্প প্রথমে প্রকাশিত হয়েছিল পত্রিকায়, সেটাই হচ্ছে অলৌকিক ঘটনা। এরপর 2 নম্বর দাগে হঠাৎ অমৃতের মাথায় একটি বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটি কী ছিল? এখানে উত্তর লিখবে বুদ্ধিটি ছিল বাবা মায়ের মার থেকে বাঁচতে ইসাব ও
অমৃত জামা অদল বদল করে নেয়। ঠিক আছে, অদল বদল গল্প থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। এরপর চিঠি পকেটে ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? তো নদের চাঁদ তার স্ত্রীকে লেখা নদীর প্রতি নিজের ভালোবাসা ও টান ব্যক্ত করা 5 পাতার চিঠির কথা এখানে বলা হয়েছে। তো যে 5 পাতার চিঠি নদের চাঁদ তার স্ত্রীকে লিখেছিল সেই চিঠির কথাই বলা হয়েছে। এরপর আমার বুকের ভেতরে যে সব তীর্থ, কে কাকে কথাটি বলেছে? কথাটি অপূর্ব তার মায়ের উদ্দেশ্যে বলেছে। কিন্তু বুনো হাঁস ধরায় যে এদের কাজ, বুনো হাঁস বলতে কাদের বোঝানো হয়েছে? বুনো হাঁস বলতে ব্রিটিশ শাসকের অত্যাচারী, আইনের বিরুদ্ধে বিদ্রোহকারী এবং স্বাধীনতাকামী বিপ্লবীদের বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বরে যে কোনো 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের আগমনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এগুলো কবিতা থেকে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। তো প্রথম এটার উত্তর লিখবে, যুদ্ধের আগমনকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে এবং হত্যাকারী এক ভয়ঙ্কর ঘটনার সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে আফ্রিকা মহাদেশকে তার জন্মস্থান অর্থাৎ পূর্ব সমুদ্রের কোল থেকে ছিনিয়ে নিয়ে গেল। ওকে, এটা আফ্রিকা কবিতা থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। এরপর কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? তো সিন্ধুদুরের কবিতা থেকে এই প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছে। তো উত্তর লিখবে, কন্যার নাম হচ্ছে পদ্মাবতী। পরের প্রশ্ন, রাক্ষসকুল শেখর তুমি, এখানে কাকে রাক্ষসকুলের শেখর বলা হয়েছে? এখানে রাক্ষসকুলের শেখর বলা হয়েছে রাবণপুত্র মেঘনাদকে। পরের প্রশ্ন, কবি জয় গোস্বামী অস্ত্রকে কোথায় রাখতে বলেছেন? কবি জয় গোস্বামী হিংসার প্রতীক অস্ত্রকে তার পায়ে রাখার কথা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা 2-3 নম্বর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর। এখানে প্রথম প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, চালু কথাটি কি? উত্তর লিখবে, চালু কথাটি হলো কালি কলম মন লেখে 3 জন। ঠিক আছে, এগুলো তোমাদের প্রবন্ধ, যেটা 2টি প্রবন্ধ রয়েছে সেখান থেকে দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো। ঠিক আছে, এটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম যে তোমাদের প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন, দার্শনিক তাকেই বলি, কাকে দার্শনিক বলি? উত্তর লিখবে, লেখক নতুন লেখার যন্ত্রের উদ্ভাবক বা তার ব্যবহারকে সফল করে তোলা মানুষকেই দার্শনিক বলেছেন। এরপরের প্রশ্ন, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে? তো উত্তর লিখবে, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বা নিবন্ধকে বোঝানো হয়েছে। আলংকারিকদের বলা শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি? আলংকারিকদের বলা মতে শব্দের ত্রিবিধ কথাগুলি হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। নেক্সট যে কোনো 8টি প্রশ্ন উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে এখানে। তো তোমাদের এগুলো ব্যাকরণ থেকে প্রশ্নগুলি দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। ব্যাস বাক্যের অপর নাম কি? উত্তর লিখবে, ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। বাক্য নির্মাণের মূল শর্ত কি কি? বাক্য নির্মাণের মূল শর্ত হলো আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য এবং যোগ্যতা। একটি সমধাতুজ করণের উদাহরণ দাও। তো সমধাতুজ করণের উদাহরণ হচ্ছে, সে বাঁধনে বাঁধা পড়েছে। এরপর হচ্ছে, তিনি নাকি বই লেখেন, ভাববাচ্যে পরিবর্তন করে এটা। উত্তর লিখবে, ভাববাচ্যে হচ্ছে কি হবে? তাহার দ্বারা নাকি বই লেখা হয়। তো থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, জটিল বাক্যে পরিবর্তন করতে হবে এই বাক্যটিকে। তো জটিল বাক্যে লিখতে হবে, যদি তিনি থাকতেন তাহলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। সম্বন্ধপদ কারক নয় কেন? তো উত্তর লিখবে, কারণ সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের কোনো সরাসরি সম্পর্ক বা অন্বয় থাকে না, তাই সম্বন্ধপদ কারক নয়। এরপর গিন্নিমা শব্দের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। তো কি হবে? গিন্নি যে মা, সমাস হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয়। সদা সত্য কথা বলিবে, নেতিবাচক বাক্যে পরিণত করতে হবে এটা। তো নেতিবাচক করলে কি হবে? কখনো মিথ্যা কথা বলিবে না। এরপর বহুব্রীহি কথাটির অর্থ কি? বহুব্রীহি কথাটির অর্থ হলো বহু ধান আছে যার। এরপর 3 নম্বর দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দগুলোর উত্তর লিখতে হবে নিচের প্রশ্নগুলোর। তো প্রথমে 3-1 প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর এখান থেকে দিতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। তো দেখো 3-1 নম্বর দাগে, নিজেকে কেবল বুঝাইতে পারে না, কার কথা বলা হয়েছে? সে নিজেকে কি বোঝাতে পারে না? তো মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের কথা এখানে বলা হয়েছে, যিনি একটি ছোট স্টেশনের স্টেশন মাস্টার। তো সে নিজেকে কি বোঝাতে পারে না? সে নিজেকে বোঝাতে পারে না যে কেন সে একটি নদীর প্রতি এতটা মায়া অনুভব করে এবং তার প্রতি এমন পাগলামি করে। তার এই অস্বাভাবিক আবেগ ও ভালোবাসা যে সে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারে না, যদিও সে এর মধ্যে এক ধরনের আনন্দ খুঁজে পায়।
নেক্সট হচ্ছে 3-1-2 নম্বরে, আমি ভীরু কিন্তু তা বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছিলেন? কোন অবিচারের কথা, কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? দেখো, আলোচ্য উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের অন্তর্গত চরিত্র অপূর্ব, অর্থাৎ অপূর্ব এই কথাটি বলেছিল। অপূর্ব এই কথাটি তার বন্ধু রামদাস তলওয়ারকরের উদ্দেশ্যে বলেছিল, অর্থাৎ রামদাসকে বলেছিল, ঠিক আছে, এই কথাটা। তো কেন কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করে? তো উত্তর লিখবে, কোনো এক সময় অপূর্ব রেল স্টেশনে ফিরিঙ্গি ছেলের দলের কাছে লাঞ্ছিত হয়। তারা তাকে বিনা কারণে লাথি মেরে প্ল্যাটফর্মে বাইরে বের করে দেয়। এই ঘটনাটি সম্পর্কে স্টেশন মাস্টারের কাছে অপূর্ব অভিযোগ জানাতে গেলে বিদেশি স্টেশন মাস্টার কেবলমাত্র দেশীয় হওয়ার অপরাধে অপূর্বকে কুকুরের মতো তাড়িয়ে দেয়। বিনা দোষে এই অত্যাচারের দণ্ডভোগ অপূর্বকে ব্যথিত করেছিল। এরপর 3-2 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর, কহ দাসে লঙ্কার কুশল, কে কাকে উদ্দেশ্য করে প্রশ্নটি করেছিলেন? কেন তিনি এমন প্রশ্ন করেছিলেন? তো দেখো, মেঘনাদ বধ তার সখা ছদ্মবেশী চিত্রাঙ্গদাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন, ঠিক আছে। অভিষেক কবিতা থেকে প্রশ্নটি তোমাদের দেওয়া হয়েছে। তো এরপর হচ্ছে, কেন তিনি এমন প্রশ্ন করেছেন? তো বীরবাহ মৃত্যু এবং লক্ষণের হাতে রাবণ আক্রান্ত হওয়ার খবর শুনে লঙ্কার কুশল সম্পর্কে তার মনে সন্দেহ জাগায় তিনি প্রশ্নটি করেছিলেন। নেক্সট হচ্ছে, মধ্যের কন্যার পরিচয় দাও, তার রূপ সম্পর্কে পদ্মা কি ভেবেছেন? তো সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা উদ্যান ভ্রমণে এসে সংজ্ঞাহীন, অর্থাৎ জ্ঞান হারিয়ে থাকা, আর কি অজ্ঞান হয়ে থাকা পঞ্চকন্যার মধ্যে স্বর্গের অপ্সরার মতো সুন্দর সিংহল রাজকন্যা পদ্মাবতীকে আবিষ্কার করলেন। এখানে তার কথাই বলা হয়েছে। তার রূপ সম্পর্কে পদ্মা কি ভেবেছেন সেটা লিখতে হবে। পদ্মাবতীর রূপ দেখে পদ্মার মন মুগ্ধ। তিনি ভাবেন, এমন রূপবতী কন্যা পৃথিবীতে বিরল, যেন সাক্ষাৎ পরী বা অপ্সরা, যার সৌন্দর্য পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে ছাপিয়ে গেছে এবং স্বর্গের দেবীর মতো। নেক্সট, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান 5 নম্বর, তপনের জীবনে সবচেয়ে দুঃখের দিনে কিভাবে পরিণত হলো তা গল্প অবলম্বনে আলোচনা করো। তো দেখো, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা প্রথম গল্প প্রথম দিন যখন সন্ধ্যাতারা পত্রিকা প্রকাশিত হয়, তখন সেই দিনটি ছিল তার জীবনের সবচেয়ে সুখের দিন। নিজের গল্প ছাপার অক্ষরে দেখে তার লেখক হিসাবে যে স্বীকৃতি মেলে, তাতে তার আনন্দের সীমা ছিল না। কিন্তু এই সুখ পর মুহূর্তেই গভীর দুঃখে ও অপমানে পরিণত হয়। সে যখন দেখে যে তার মেসোমশাই গল্পের আগাগোড়া সংশোধন করে দিয়েছেন, এমনকি তার নিজের লেখা একটিও লাইন তাতে অক্ষত নেই, তখন তার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়। তখন বুঝতে পারে লেখক হিসাবে তার কোনো মূল্যই দেওয়া হয়নি। এই অপমান তার কাছে মনে হয় গল্প ছাপা না হওয়ায় এর চেয়ে অনেক ভালো ছিল। এরপর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই উক্তির মাধ্যমে হরিদা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন তা নিজের ভাষায় লেখন। তো বহুরূপী গল্পের চরিত্র হরিদা তার পেশা নিয়ে কোনো আপোষ করতে চান না। আলোচ্য উক্তির মাধ্যমে তিনি শিল্প ও শিল্পীর মর্যাদার প্রতি ইঙ্গিত করেছেন। তো দেখো, প্রথমে লিখছি আমরা পয়েন্ট দিয়ে, শিল্পীর মর্যাদা। হরিদার কাছে বহুরূপী সেজে থাকাটা কেবল সামান্য রোজগারের মাধ্যম নয়, এটি তার জীবনের শিল্প। তিনি মনে করেন, যদি সামান্য বকশিস বা অর্থের লোভে তিনি তার সেজে থাকার ভঙ্গি বা ঢং নষ্ট করে সাধারণ মানুষের সামনে এসে পড়েন, তবে তার শিল্পসত্তা ও পেশার পবিত্রতা নষ্ট হবে। এরপর আমরা লিখছি স্বকীয়তা বজায় রাখার পয়েন্ট করে লিখছি। দেখো, তিনি চান না লোক তাকে কেবল একজন দরিদ্র মানুষ হিসাবে দেখুক। তার কাছে শিল্পীর মর্যাদা সামান্য অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান। তাই তিনি শিল্পের শর্ত ও সম্মান বজায় রাখতে সামান্য লোভ ত্যাগ করে স্বকীয়তার সত্য প্রতিষ্ঠা করেছেন। এরপর হচ্ছে 5 নম্বরে, কম বেশি 150 শব্দে এখানেও একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কে এই মেয়ে? তার মৃত্যু হলো না কেন? এ কথা বলার কারণ কি? শিশু আর বাড়িরা কি কারণে খুন হলো? দেখো, সেই মেয়েটি কে? না, পাবলো নেরুদার অসুখে একজন কবিতার মেয়েটি হলো কবির প্রতি অবিচল ভালোবাসা, আশা ও স্মৃতির প্রতীক। ওকে। এরপর তার মৃত্যু হলো না, একথা বলার কারণ কি? না,
যুদ্ধ শহরের সবকিছু ধ্বংস করে দিলেও কবির হৃদয়ের গভীরে থাকা সেই পবিত্র স্মৃতি ও ভালোবাসার প্রতীককে ধ্বংস করতে পারে না অবস্তুগত এই ভালোবাসা বিনাশের অতীত বলে মেয়েটির মৃত্যু হয় না। নেক্সট, শিশু আর বাড়িরা খুন হলো একথা বলা কী কারণে এই কথা বলা হয়েছে, ঠিক আছে? তো দেখো, যখন যুদ্ধ এলো তখন তার ফলস্বরূপ নিরপরাধ সাধারণ মানুষ অর্থাৎ শিশু ও বয়স্করা সেই সর্বনাশা যুদ্ধে অনর্থক খুন হলো, ঠিক আছে? নেক্সট, হিংস্রতাকে 5-এর 2 নম্বর দাগে, হিংস্রতাকে ত্যাগ করে মানবতার জয়গান অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তোমরা লিখছি, কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় হিংস্রতা এবং ধ্বংসের প্রতীক অস্ত্রের বিরুদ্ধে গান প্রেম ও মানবতার জয়গান ঘোষণা করেছেন। গানই শ্রেষ্ঠ অস্ত্র, এরকম পয়েন্ট দিয়ে আমরা লিখছি। প্রথম, কবি বিশ্বাস করেন যে গান হলো সৃষ্টির প্রতীক যা অস্ত্রের বিনাশী শক্তিকে প্রতিরোধ করতে পারে। তিনি নিজেই হাতে বুলেটের পরিবর্তে হাফখোলা গানের ফলক ধরেছেন। এরপর ঐক্যের মাধ্যমে প্রতিরোধ করে পয়েন্ট দিচ্ছি আমরা, কবি মানুষকে বিভেদ ভুলে গিয়ে একসঙ্গে গান গেয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। একটি হাতকে গানের মাধ্যমে বহু হাতের সঙ্গে মিলিয়ে দেওয়ার কথা বলেছেন, যা মানব ঐক্যের দৃঢ় বার্তা দেয়। এভাবে তিনি হিংস্রতা ত্যাগ করে ভালোবাসা ও সংহতির শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখিয়েছেন। এরপর দেখো 6 নম্বর দাগে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকেও প্রশ্নের মান 5 নম্বর। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? তো লেখক শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলম এর কথা বলতে গিয়ে প্রাচীন কালির 2টি পদ্ধতির কথা বলেছেন। তো প্রথম দেখো, প্রাচীন আয়োজন নির্ভর পদ্ধতি। এই পদ্ধতিতে প্রথমে তিল, ত্রিফলা, অর্থাৎ ত্রিফলা বলতে হরিতকি, বহেরা আর আমলকি, এই 3টি জিনিস লোহার পাত্রে ছাগলের দুধে ভিজিয়ে রাখা হতো। তারপর এটি লোহার দণ্ড দিয়ে ঘষে টেকসই কালি তৈরি করা হতো। এই কালি এতটাই মজবুত হতো যে লেখার পাতা ছিঁড়ে গেলেও কালি উঠতো না। এরপর 2 নম্বর পদ্ধতি হচ্ছে লেখকদের সহজ পদ্ধতি। রান্নাঘরের কাঠের উনুনের কড়াইয়ের তলায় জমে থাকা ভুসো কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে পাথরের বাটিতে রাখা জলে গুলে কালি তৈরি করা হতো। কেউ কেউ হরিতকি ঘষে এবং পোড়া আতপ চাল গুঁড়ো করে মিশিয়ে দিতেন। সবশেষে খুন্তিকে লাল করে পুড়িয়ে সেই জলে ডোবালে জল ফুটে উঠত। ঠান্ডা হলে ন্যাকড়া দিয়ে ছেঁকে দোয়াতে ভরে নেওয়া হতো। এই স্বহস্তে তৈরি কালি। তো এই 2টি পদ্ধতিতে কালি তৈরি করার কথা এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে, এতে রচনা উৎকট হয়। কিসের রচনা উৎকট হয়, এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে বলে লেখক মনে করেন? তো কিসের রচনা উৎকট হয়, উত্তরটা হচ্ছে বৈজ্ঞানিক রচনায় অপ্রয়োজনীয় ইংরেজি শব্দ বা কঠিন বাংলা পরিভাষা ব্যবহার করলে রচনা উৎকট অর্থাৎ জটিল ও বেমানান হয়। অনেক লেখক অনাবশ্যকভাবে পাণ্ডিত্য দেখানোর জন্য কঠিন বাংলা শব্দ ব্যবহার করেন, যাতে রচনাটি জটিল হয়ে পড়ে। এরপর মুক্তি পাওয়ার উপায় কিনা, লেখক মনে করেন বিজ্ঞান বিষয়ক রচনার ক্ষেত্রে লেখকের উচিত তার পাঠকদের জ্ঞান ও বোধগম্যতার দিকে মনোযোগ দেওয়া। অপ্রয়োজনীয় পরিভাষা বাদ দিয়ে সরল ও সহজবোধ্য শব্দ ব্যবহার করলে এবং সর্বজন গ্রাহ্য পরিভাষাগুলি গ্রহণ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। নেক্সট প্রশ্ন 7 নম্বর থেকে, কম বেশি 125 শব্দ এখানে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর। এটা তোমাদের হচ্ছে, দেখো নাটক থেকে এই প্রশ্নটি দেওয়া হচ্ছে, সিরাজদৌল্লা নাটক থেকে। আছে শুধু প্রতিহিংসা, মন্তব্যটি কার, কী কারণে সে প্রতিহিংসা পরায়ণা হয়েছে? তো বক্তা বা উদ্দিষ্ট, অর্থাৎ এটা কার কথা বলা হয়েছে, মন্তব্যটি কার? না, উক্তিটির বক্তা হলেন নবাবের মাসি ঘসেটি বেগম। তিনি নবাব সিরাজদৌল্লার উদ্দেশ্যে কথাটি বলেছেন। কী কারণে তিনি প্রতিহিংসা পরায়ণা হয়েছে? না, প্রতিহিংসা পরায়ণার কারণ হচ্ছে আলীবর্দীর উত্তরাধিকারী হিসাবে সিরাজকে মনোনীত করার পর থেকেই ঘসেটি বেগম ঈর্ষান্বিত ছিলেন। সিরাজ তাকে বিদ্রোহিণী আখ্যা দিয়ে বন্দী করেন, তার মতিঝিল প্রাসাদ ও ধনসম্পদ অধিকার করেন। এই অপমান, লাঞ্ছনা ও ক্ষমতা হারানোর ক্ষোভই তার প্রতিহিংসার মূল কারণ। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন? বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? তো দেখো, কে কার উদ্দেশ্যে এই কথাটি বলেছেন? বাংলার নবাব সিরাজদৌল্লা তার বিশ্বস্ত সেনাপতি মোহনলালকে উদ্দেশ্য করে এই উক্তি করেছিলেন। এরূপ মন্তব্যের কারণ হচ্ছে কি,
না, রাজ্য তখন চরম সংকটের মুখে। মির্জাফর সহ রাজসভার অনেকে ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। এই পরিস্থিতিতে সিরাজ অভ্যন্তরীণ কোন্দল ও শাস্তি দিয়ে বিভেদ বাড়াতে চাননি। তিনি চেয়েছিলেন সকলকে ঐক্যবদ্ধ করে দেশের শত্রুকে দমন করতে। তাই তিনি বিচারের বদলে সৌহার্দ্য বা প্রীতির সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। এরপর হচ্ছে কম বেশি 150 শব্দের যে কোনো দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান এখানে 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। তো এখানে তোমাদের যে কোনি উপন্যাস থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে। দেখো প্রথম প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? তো মতিনন্দী রচিত কোনি উপন্যাসে প্রজাপতি হলো ক্ষিতিশ সিংহ এবং তার স্ত্রী লীলাবতীর টেলারিং দোকানের নাম। ওকে। তো সাঁতার পাগল ক্ষিতিশ সিংহ প্রথম জীবনে দোকানের প্রতি একেবারেই উদাসীন ছিলেন। তার অবহেলায় দোকানের নাম ছিল দোকানের নাম নাম যখন ছিল সিনহা টেলারিং, তখন লাভের বদলে লোকসান হতে শুরু করে এবং দোকানের ভাড়া 4 মাস বাকি পড়ে যায়। এই পরিস্থিতিতে লীলাবতী গহনা বন্ধক রেখে দোকানের দায়িত্ব নেন। তিনি এটিকে মেয়েদের ও বাচ্চাদের পোশাক তৈরির দোকানে রূপান্তরিত করে নাম দেন প্রজাপতি। লীলাবতীর বিচক্ষণতা ও পরিশ্রমে অল্প দিনের মধ্যেই দোকানটির বৃদ্ধি ঘটে এবং ব্যবসায় সমৃদ্ধি আসে। এই প্রজাপতি দোকানটি ছিল ক্ষিতীশের পরিবারের প্রধান অবলম্বন। এরপর হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যা। প্রসঙ্গ উল্লেখ করো। উদ্দিষ্ট ব্যক্তির কাছে 70 সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করো। তো মাদ্রাসের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাওয়ার পর কোনি যখন প্রবল প্রতিদ্বন্দ্বী মহারাষ্ট্রের রমা যোশীর সঙ্গে সাক্ষাৎ করে, তখন এই সংখ্যাটি তার চোখে ভেসে ওঠে। এর তাৎপর্য কিনা 70 সংখ্যাটি আসলে 70 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 10 সেকেন্ড। ক্ষিতীশ সবসময় কোনির চোখের সামনে বড় অক্ষরে লাল কালিতে এই সংখ্যাটি লিখে ঝুলিয়ে রাখতেন। এটি ছিল রমা যোশীর সময়ের চেয়ে 2 মিনিট কম। এটি ছিল কোনির লক্ষ্যমাত্রার সময়। ক্ষিতীশ চেয়েছিলেন কোনি যেন সেই বছরই রমা যোশীর সময়কে অতিক্রম করে যায়। এই লক্ষ্যকে ক্ষণিকের জন্য না ভুলতে দেওয়ার জন্যই এই ব্যবস্থা। 9 নম্বর দেখে চলিত বাংলায় অনুবাদ করতে হবে। এখানে প্রশ্নের মান 4 নম্বর দেখো রয়েছে, আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই হ্যাভ ম্যানি থিংস টু ডু। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস, তো উই মাস্ট নট স্পেন্ড সিঙ্গেল মোমেন্ট ইন ভেন। এটার বাংলা অর্থ কি? আমাদের জীবন সংক্ষিপ্ত, অর্থাৎ আওয়ার লাইফ ইজ শর্ট মানে হচ্ছে কি আমাদের জীবন সংক্ষিপ্ত। তারপর কি, বাট উই হ্যাভ ম্যানি থিংস টু ডু, কিন্তু আমাদের অনেক কিছু করার আছে, ঠিক আছে, অনেক কিছু কাজ আমাদের করার রয়েছে। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্ট, অর্থাৎ মানব জীবন হলো মুহূর্তের সমষ্টি মাত্র, বিভিন্ন মুহূর্তের একটা সমষ্টি, ঠিক আছে। তো উই মাস্ট নট স্পেন্ড সিঙ্গেল মোমেন্ট ইন ভেন, তাই আমাদের এক মুহূর্ত যেন বৃথা নষ্ট না হয়, অর্থাৎ এক মুহূর্ত যেন আমরা বৃথা বা অপচয় না করি, সমস্ত সময়কে যেন আমরা সঠিক কাজে লাগাই, ঠিক আছে। এরপর যেটা রয়েছে 10 নম্বরে, কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথমে রয়েছে প্লাস্টিক ব্যবহারের কুফল নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। তো দেখো আমরা উত্তরটা লিখছি, প্লাস্টিক ব্যবহারের কুফল। প্রথমে আমরা নিচ্ছি একটা চরিত্র এখানে অরুণ, ঠিক আছে। অরুণ বলছে কি, আরে জয়, তুই দেখছি এখানে প্লাস্টিকের ব্যাগে বাজার করিস, জানিস তো এটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। জয় কি বলছে, জানি রে, কিন্তু দোকানদার সহজেই এটা দেয়, তাই আর নিজের ব্যাগ নেওয়া হয়ে ওঠে না। এরপর দেখো অরুণ এরপর বলছে কি, এটাই তো সমস্যা, প্লাস্টিক মাটিতে হাজার বছরেও মেশে না, অর্থাৎ মাটির সঙ্গে মিশে যায় না, ফলে মাটির উর্বরতা কমছে। তাছাড়া ড্রেনেজ বলতে যে ড্রেন আর কি, ঠিক আছে, যেখান দিয়ে জল পাস হয় আর কি, ড্রেনেজ সিস্টেমে জমে গিয়ে জল জমার সমস্যা তৈরি করে। এরপর জয় বলছে কথাটা সত্যি, কিছুদিন আগে খবরে দেখেছিলাম সমুদ্রের প্রাণীরা প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে, ভাবতেও খারাপ লাগে। এরপর দেখো অরুণ বলছে কি, শুধু তাই নয়, গরম খাবার বা পানীয় প্লাস্টিকের সংস্পর্শে এলে ক্ষতিকর রাসায়নিক মিশে স্বাস্থ্যের ক্ষতি করে, আমাদের এখনই এই অভ্যাসটা বদলাতে হবে। ওকে। এরপর জয় বলছে, তুই ঠিক বলেছিস, আজ থেকে আমিও আর প্লাস্টিক ব্যবহার করব না, আগামীবার আমি অবশ্যই কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে যাব। তো এরকমভাবে আমরা সংক্ষেপে এরকম এই যে কথোপকথনটা দুজনের মধ্যে লিখলাম, ঠিক আছে। তোমরা চাইলে নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারো দুটি চরিত্র নিয়ে। এরপরে হচ্ছে 10-এর 2 নম্বর,
তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো দেখো আমরা এখানে লিখছি বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রদের নতুন ভাবনা। বিশেষ সংবাদদাতা হাওড়া সিটি হাই স্কুল। হাওড়া 29 নভেম্বর 2025। হাওড়া সিটি হাই স্কুলে গত 25 নভেম্বর শুক্রবার বার্ষিক বিজ্ঞান প্রদর্শনী আয়োজিত হলো। ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক চেতনা জাগানোই ছিল মূল উদ্দেশ্য। সকাল 10টায় প্রধান শিক্ষিকা শ্রীমতী পারমিতা বসু প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর সৌভিক রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীরা প্রায় 50টিরও বেশি মডেল তুলে ধরে। বিশেষভাবে প্রশংসিত হয় নবম শ্রেণীর তৈরি জল সংরক্ষণ ও পুনর্ব্যবহার প্রজেক্টটি। এছাড়াও সৌরশক্তির ব্যবহার, বায়ু দূষণ নিয়ন্ত্রণের মডেল ও রোবোটিক্স সম্পর্কিত নতুন উদ্ভাবনও দর্শকদের মুগ্ধ করে। প্রধান শিক্ষিকা ছাত্রদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। তারপর 11 নম্বর দেখে কম বেশি 400 শব্দের মধ্যে এখানে যে কোনো একটি বিষয়ে অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 10 নম্বর। প্রথমে রয়েছে দেখো বিজ্ঞানের ভালো মন্দ সম্পর্কে একটি রচনা লিখতে হবে। তো বিজ্ঞানের ভালো মন্দ আমরা রচনাটিকে লিখছি। প্রথমে লিখছি ভূমিকা। বিজ্ঞান মানবজাতির শ্রেষ্ঠ আবিষ্কার। এর জয়যাত্রা শুরু হয়েছিল আদিম গুহায় আগুন আবিষ্কারের দিন থেকে। তার আজ থেকে আজ তা পৌঁছেছে আকাশের নক্ষত্রপুঞ্জে। বর্তমান যুগকে তাই বিজ্ঞানের যুগ বলা হয়। কিন্তু প্রতিটি শক্তিশালী বস্তুর মতোই বিজ্ঞানেরও রয়েছে ভালো ও মন্দ উভয় দিক। তো বিজ্ঞানের ভালো দিকগুলো আমরা প্রথমে লিখছি যে সুফল বা ভালো দিক কোনগুলো। প্রথম হচ্ছে যোগাযোগ ও পরিবহন। টেলিফোন, ইন্টারনেট, বিমান, দ্রুতগামী রেলের মতো আধুনিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় পৃথিবীকে একটি বিশ্ব গ্রামে পরিণত করেছে। এরপর হচ্ছে চিকিৎসা ও স্বাস্থ্য। চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে গুটি বসন্তের মতো মারণ রোগ পৃথিবী থেকে বিলীন হয়েছে এবং আধুনিক অস্ত্রোপচার ও ওষুধের কারণে মানুষের গড় আয়ু বেড়েছে। তারপর হচ্ছে শিক্ষা ও কৃষি। মুদ্রণ যন্ত্র, অনলাইন শিক্ষা এবং কৃষি প্রযুক্তির উন্নতি আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করেছে। নেক্সট আমরা লিখছি বিজ্ঞানের মন্দ দিক বা কুফল যেগুলো সেগুলো। তো ধ্বংসাত্মক আবিষ্কার। পারমাণবিক বোমা, রাসায়নিক অস্ত্রের মতো ধ্বংসাত্মক আবিষ্কার মানব জাতির অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এরপর হচ্ছে পরিবেশ দূষণ। শিল্পের উন্নতি ও আধুনিক যানবাহনের কারণে বায়ু, জল ও শব্দ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এরপর হচ্ছে শ্রমিকদের কাজ হারানো। যন্ত্রের অতি ব্যবহারের ফলে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়ছে। নেক্সট লিখছি আমরা উপসংহার। বিজ্ঞান নিজে ভালো বা মন্দ নয়, এটি হলো একটি শক্তি। এর ভালো বা মন্দ ব্যবহার নির্ভর করে মানুষের ইচ্ছার ওপর। মানবজাতির উচিত বিজ্ঞানের আশীর্বাদকে মানব কল্যাণে কাজে লাগানো এবং এর ধ্বংসাত্মক দিকগুলি পরিহার করে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। এরপর রয়েছে বাংলার উৎসব। এই বাংলার উৎসব সম্পর্কে একটি রচনা লিখতে হবে। তো আমরা লিখছি বাংলার উৎসব। দেখো প্রথমে লিখছি ভূমিকা। উৎসব বাঙালি সংস্কৃতির প্রাণ। উৎসব প্রিয় বাঙালি জাতিকে বলা হয় 12 মাসে 13 পার্বণের জাতি। উৎসবগুলি শুধু আনন্দ বিতরণ করে না, বরং সামাজিক বন্ধন এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। উৎসবের বৈচিত্র্য। বাংলার উৎসব মূলত দুই ধরনের, ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ। ধর্মীয় উৎসবগুলির মধ্যে সবচেয়ে প্রধান হলো দুর্গাপূজা। এটি কেবল পূজা নয়, বাঙালির শ্রেষ্ঠ মিলনক্ষেত্র। এছাড়া রয়েছে কালী পূজা, দোলযাত্রা, ঈদ, বড়দিন ইত্যাদি। অন্যদিকে ধর্মনিরপেক্ষ উৎসবগুলির মধ্যে হচ্ছে নববর্ষ, পৌষ পার্বণ, পিঠেপুলি, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী ইত্যাদি উল্লেখযোগ্য। এরপর উৎসবের গুরুত্ব কী? উৎসবের দিনগুলিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একাত্ম হয়। এই সময় শহর থেকে গ্রাম পর্যন্ত সবাই নতুন সাজে সেজে ওঠে। দুর্গাপুজো উপলক্ষে বাঙালির ঘরে ঘরে আত্মীয় স্বজনের আগমন ঘটে, যা পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে। এই উৎসবগুলি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এই সময় প্রচুর কেনাকাটা হয় এবং বিভিন্ন শিল্পের বিকাশ ঘটে। এরপর উপসংহার লিখছি আমরা। বাংলার উৎসব বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে জীবন্ত রাখে। তাই বাংলার সংস্কৃতিতে উৎসবের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, খুব সংক্ষেপে আমরা ওগুলোকে লিখছি। এরপর দেখো পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা এ সম্পর্কে লিখতে হবে। তো পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা। প্রথমে লিখছি ভূমিকা। বর্তমান যুগে পরিবেশ দূষণ এক ভয়াবহ সমস্যা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাই পারে এই পৃথিবীকে রক্ষা করতে। তো ছাত্র সমাজের ভূমিকা দেখো প্রথমে আমরা পয়েন্ট করছি
সচেতনতা বৃদ্ধি। ছাত্ররা প্রথমে নিজেরা পরিবেশ সম্পর্কে সচেতন হবে এবং তারপর পরিবার ও সমাজের মধ্যে সেই সচেতনতা ছড়িয়ে দিতে পারে। তারা পাড়ায় পাড়ায় পরিবেশ রক্ষা সভা বা পদযাত্রা আয়োজন করতে পারে। বৃক্ষরোপণ। পরিবেশ রক্ষায় সবচেয়ে জরুরি কাজ হলো গাছ লাগানো। ছাত্ররা তাদের বিদ্যালয় প্রাঙ্গণে বা আশেপাশে ফাঁকা জায়গায় অধিক সংখ্যায় বৃক্ষরোপণ অভিযান চালাতে পারে। নেক্সট, দূষণ নিয়ন্ত্রণ। ছাত্ররা প্লাস্টিক বর্জন, জল অপচয় রোধ এবং বিদ্যুতের সঠিক ব্যবহার সম্পর্কে মানুষকে উৎসাহিত করতে পারে। তারা দূষণ বিরোধী প্রচার ও দেওয়াল লিখন করতে পারে। নেক্সট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তারা নিজেদের এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব নিতে পারে এবং অন্যদেরও এই কাজে উৎসাহিত করতে পারে। নেক্সট লিখছি উপসংহার। পরিবেশ রক্ষার মতো গুরুতর কাজে ছাত্র সমাজ হলো অগ্রণী সৈনিক। তাদের সামান্য প্রচেষ্টা মিলিতভাবে একটি বড় আন্দোলনে পরিণত হতে পারে এবং পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারে। এরপর দেখো সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা, এ সম্পর্কে লিখতে হবে একটি রচনা। তো সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা প্রথমে আমরা লিখছি ভূমিকা। মেলা হলো গ্রামীণ বা শহরে সমাজের মিলন ক্ষেত্র। এটি কেবল কেনা বেচার স্থান নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতিচ্ছবি। সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা অপরিসীম। তো প্রথমে লিখছি মেলা ও তার প্রয়োজনীয়তা। তো প্রথম পয়েন্ট হচ্ছে সামাজিক বন্ধন। মেলা এক ছাদের নিচে বিভিন্ন শ্রেণীর মানুষের সমাগম ঘটায়। এর মাধ্যমে সামাজিক দূরত্ব কমে এবং সৌহার্দ্য ও প্রীতির সম্পর্ক গড়ে ওঠে। তারপর লিখছি দেখো সাংস্কৃতিক আদান প্রদান। বিভিন্ন মেলায় লোকনৃত্য, লোকসঙ্গীত, যাত্রা, কবিগানের মতো লোকসংস্কৃতির প্রদর্শন হয়। এটি আমাদের লুপ্তপ্রায় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এরপর অর্থনৈতিক গুরুত্ব। মেলা উপলক্ষে হস্তশিল্প, মৃৎশিল্প এবং কুটির শিল্পের সঙ্গে যুক্ত স্থানীয় শিল্পীরা তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ পান। এটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে। এরপর বিনোদন ও শিক্ষামূলক দিক। মেলা মানুষের একঘেয়ে জীবন থেকে মুক্তি এনে দেয় এবং বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনী বা বইমেলা জ্ঞানার্জনের সুযোগ করে দেয়। এরপর লিখছি উপসংহার। মেলা সমাজ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি একদিকে যেমন ঐতিহ্যকে ধারণ করে, তেমনি অন্যদিকে মানুষে মিলন ঘটিয়ে সমাজকে সজীব রাখে। তো এইভাবে আমরা লিখলাম সংক্ষেপে এই প্রশ্নগুলির উত্তর। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2026 সালের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে। এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক 2026 সালের জন্য। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, পেইড কোর্সের মধ্যে থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফগুলোকে নিতে পারো। ওকে, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।